করতে পারেন। ওইসব ছাই মাথা পড়ার সময় আমার নেই। তাছাড়া ওতে যে কি লেখা আছে সেটা আমি ভালো করে জানি। জানি ওদের প্রতিবাদ পত্রিকার সম্পাদক ওই বিমু মুখার্জি আমার ওই ময়না মেলামেশা ব্যাপারটা একেবারে ফলো করে লিখেছে। আপনি তাহলে সেই মহাপুরুষ যাকে আপনার মতো মহাপুরুষের সঙ্গে পরিচয় হয়ে খুব সত্যিই নিজেকে খুব ধন্য মনে করছি। চলো তপনদা, আমরা ওদিকটা গিয়ে পেপার বিক্রি করি। দাঁড়াও আছি, কাগজগুলো আগে দিয়ে যাও। না, দেব না। জোর করে কে নেবো? পারবেন না। এই করে খবরের কাগজ খুলে আসল সত্যকে আপনি চাপাইতে পারবেন না প্রদীপবাবু। একবার অন্যের বিরুদ্ধে কলম ধরেছে, তখন যে আসল রাস্তা উদ্ঘাটন করবে সেদিন আর আকাশের চন্দ্র সূর্য উঠবে না। মুখার্জিকে বুঝে দেবো আমি শুধু শয়তান নয়, রাক্ষসরা। আর আমার কাছে যে পা তুলবে বল তাকে খেতেই হবে। ময়নার মৃত্যুর জন্য আপনি তাই নন। মাঝে কথা বন্ধ করো। আর তা না আমি তোমাদের সবাইকে সব কি করছো ছোট বাবু? মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো? হ্যাঁ, মশা মারতে কামান না ডেকে চেপে যাও, চেপে যাও। চেপে যাবো? হ্যাঁ, যাবে যাবে। কেন যে সবসময় তোমার মাথা মানে হিট গরম হয়ে থাকে বুঝি না। ঠান্ডা করো ছোট বাবু, ঠান্ডা করো। লস্কর রাখা মালক্ষী, তোমরা যেন কেউ কিছু মনে করো না। হঠাৎ এমন সাংঘাতিক খবরটা ছাপা হয়ে যেতেই আর ছোট বাবুর ধৈর্যের টায়ারটা না। হ্যাঁ, তোমরা যাও। ও হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চাটাকে বলো ইন ফিউচারে যেন এসব খবর লেখালেখি না করে। তাহলে আমার কিন্তু ছোট বাবু কমেন্ট পয়েন্ট হয়ে যাবে। আমাদের দা ঠাকুরকে ভয় পাবেন না। আমার দা ঠাকুর কিন্তু ভয় পায় না। Yes, Mr. প্রদীপ চ্যাটার্জি। আজ তো দা ঠাকুর তার লেখনীতে শুধুমাত্র আপনার দিকে সন্দেহের আঙুলটা তুলেছে। এরপরে আমাদের দা ঠাকুর এই পত্রিকাতে আসল অপরাধীর আসল চেহারা নিয়ে আরো অনেক কিছুই লিখবে, অনেক কিছুই লিখবে। সানি নিহাদি তুমি আমার বন্ধু গৌরব ভাবিস তুমি। আর তা না হলে সুবিধা হবে বাবু। কমান এ বড় শক্ত ছয়। এই খপা বসাতে গেলে আপনার নখি ভাঙবে কিন্তু আচর বসবে না। কথাটা মনে রাখবেন। এত বড় কথা ছোটকে লস্কর রাখা ওই মুখার্জি কুস্তি ছেলেই বলতে পারো। আগে ওই বাগদি পাড়ায় থাকতো, এখন চাতে উঠে বিমু মুখার্জি ব্যাটালিয়ন সেন্টার নিয়েছে। ওরা একটা চাষার ছেলে আইডিয়া প্ল্যান। ওই শালা বিবেকানন্দ মুখার্জিকে ফাইল করতে হলে ওই ব্যাটালিয়নের দু একটা লাশ এই খবরটা যদি ওই বিমু মুখার্জির কানে যায়, বাবু ওই বিমু মুখার্জিকে তুমি জানিয়ে দিও লস্কর কাকা। নামটা আমার প্রদীপ চ্যাটার্জি। আমাকে যে এক আঙুল দেখাবে তাকে আমি আশা নিয়ে এই পৃথিবীতে আমি এলাম। কিন্তু কি পেলাম? এই লাঞ্ছনা, বঞ্চনার বঞ্চনা। এমনকি শীতে ভাতারটা ছেড়েও চলে গেল। তাই তো আমি এই ভরা যৌবন নিয়ে অনাদিনী হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। ভেরি দুঃখ। এই ঘাটের মরা পরের মেয়ের মাসে তো দুঃখ কেন রে? কেন হবে না সুন্দরী? কেন হবে না? তাছাড়া পরকে তো ইচ্ছে করলে আপন করা যায়।
এ কথা শাস্ত্রে বলেছে নাকি গো? তুই বলেছে? আরে কোন শাস্ত্রে বলেছে গো? ও কত কি আর মনে আছে? তবে আমি নিজেই রিডিং দিয়েছি, তাই তো বলছি। আমার জীবনে কিছু এমন কিছু অপশনে, হ্যাঁ, আমার তোমার প্রতি ইচ্ছে করছে। সত্যি বলছো? একেবারে নির্ভেজাল সত্যি। আচ্ছা তুমি একবার বললি লাভ রাখলে। ও বাবা, কি হলো গো? আমি এতক্ষণ তোমার সঙ্গে সব পড়ে যাচ্ছি, অথচ তোমার নামটাই জানা হয়নি। জানা হয়নি বুঝি? জানবে আমি কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আমাকে আদর করে সোনামণি বলে ডাকে। সুইট নেম মনে হচ্ছে। তবে দূরে কেন সোনামণি? আমাকে একটু জাপতে ধরে একটু তোমার ওই সমুদ্রে ডুবিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই ডুবে দেবো গো, এমন ডুবে দেবো না যা তুমি ভাবছো। पारबे प्रदीप बाबू पारबे। ये रूपचांद अग्रवाल आपका साथ धंधा जरूर करते पारबे और हमारे साथ ठीक ठाक धंधा करबेन तो। अरे नस्कर जी, ये लड़की कौन আছে? সোনামণি গো? আগে স্যার, আমার সোনামণি। সোনামণি? मगर मगर तुम्हें जना पहले কোথাও मैंने देखा। হ্যাঁ, অন্য কথা হয়তো দেখেছো। পতি, একবার আমার কাছে শোনো পতি। এখন তোমরা একটু টেনশন ছাড়ো, আমি এখন আসছি। কেমন? কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছে কাছে আছি গো। তুমি যখন তোমাকে ডাকবে, আমি তোমার কাছে এই তোমার প্রেমের সমুদ্রে আজ বলে আমি কিনে নেবো না। তুমি একেবারে jumping is my नस्कर जी দিলেন তো আমার ওই লাভের 12টা বাজে। এই বয়সে যা হোক একটা জুটি ছিল। नस्कर जी बोले की बात छोड़िए, पहले धंधा का बात सोचें। बोलें प्रदीप बाबू को था রেডি করছি। ও প্রদীপ বাবুকে বলিয়ে আমি তার টাইম ব্যাগ চালিয়ে আসছি আর এখানে আমি ওয়েট করছি। করুন করুন, দয়া করে আর নো স্পিকিং। নস্কর জি ছোট বাবু আপনাকে যখন টক দিয়েছে তখন আপনি ধরেই আপনি আপনার মাল পেয়ে গেছেন। আপনি মালটা রেডি করুন, আমি প্রদীপ বাবাজিকে এক্ষুনি পাঠিয়েছি। হ্যাঁ
लीजिए हमारे पास ज्यादा टाइम ना आछे अरे रुपए की जरूरत पैसा जरूरत आछे वो भी हम जाने इसलिए हम तैयार है जैसी एक आते माल और दूसरा तरफ काटना अरे प्रदीप बाबू দেখিনি স্যারজি দেখিনি আপনার মাল আপনি দেখেন अरे जरूरत ना आछे हाँ? अपनी हमें का माल देंगे और हम ही अपने का रुपया दीबो अरे 50,000 रुपया কি হয়ে গেছে হয়ে গেছে খবর বাবুর কাজ মিস্টার মুখার্জি তোমাদের মতো কালো মানুষদের গোপন ছবি এই ছোট্ট ফোনে বন্দি করতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। চোরের মতো চুপি চুপি এসে আমাদের ছবি তো তোমার লজ্জা হয় না না, বরং এই গোপন ছবিটা তুলেই তো বলেছি ভালো লেগেছে। তাছাড়া এই স্বাধীনতা আমার আছে। आप लोग साংবাদিক আছেন आई मीन रिपोर्टर আছেন রিপোর্টার আরে রিপোর্টার না ছাই ওই জমি জমা ঘর বাড়ি সব বন্ধক দিয়ে নিজেই একটা প্রতিবাদ পত্রিকা বাইর করেছে তাই সম্পাদক সাংবাদিক হয়েছে आओ फानी रिपोर्टर बनने का इतना शौक अरे ये रिपोर्टर बाबू एक फोटो खींचे नया नया न्यूज लिखे खाना पीना मिलते तो সেনজি, আর এই .com আর ইন্টারনেট যুগ আছে আমাদের তো দফা করবেন তো আপনার এই পত্রিকার জন্য বহুত বহুত সারা রুপিয়া দিব মগর ওয়ান কন্ডিশন জানি আপনাদের নামে বেশ ভালো ভালো কথা ওরা করে লিখতে হবে। কিছু নিতে গেলে কিছু দিতে भी হবে গুরু মুখার্জি বলেন রাজি আছেন না, Yes, yes, Mr. Agora. আমি যদি আপনাদের মতো এই কালো মানুষদের কথা না লিখি তাহলে সাধারণ মানুষ আমাদের চিনবে কেমন করে? এই সমাজ নিয়ে তোমার মাথা ব্যথা কেন অন্যদিকেই করছি। অন্যায় অবিচার দেখলে আমার বিবেকটা যেন অন্যায় প্রতিবাদে করছে ওঠে। চোখের সামনে যখন দেখি দেশের মাটিতে অন্যায়ের পাহাড় প্রবিষ্টিত হয়ে আছে তখনই আমি কমলের তীক্ষ্ণ ধারি খড়ি প্রতিবাদ করে করছে ওঠে। মিস্টার মুখার্জি আজ আমি তোমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমাদের সম্পর্কে একটা বাজে কথা লিখলে আমি তোমাকে খুন করে ফেলবো সেটা যে তুমি পারো সে আমি জানি, তবুও বলছি এই মায়ের মা কি আমার মা, এখানকার মানুষের আমার আত্মীয় আপনজন। শোনা না মঙ্গলের কথা আর তোমাদের কথা মানুষদের কথা আর কেউ না লিখলেও আমি লিখবো। মিস্টার মুখার্জি আর আমার লেখনী একদিন ওই ময়নার খুনিকে ফাঁসি কাঠে ঝোলাবে। অতএব খুব সাবধান। সাবধান আসল খুনিকে ফাঁসি কাঠে ঝুলাবে আমার বহুত ভালো লাগছে প্রদীপ বাবু হ্যাঁ এই এলাকাতে যে অফিসার আসি আছে ও শালা খতরনাক মানুষ আরো ফটোটা ঠিক ঠিক রাখতে যাবে তো আপনারা হয়ে যাবে আর কিছু হবে না সেটি কিছু হবে না ওই ফটোতে প্রমাণ করা যাবে না যে আমরা ক্রিমিনাল অদরকার সুরের বাচ্চা না কিছু করতে পারবে না আমার না বলবেন না প্রদীপ বাবু एकदम ना बोलবেন না हाँ हर टाइम एक बात याद रखবেন वो सांप को मारবেন तो लेटूर রাখবেন না और वो सांप तो अलरेडी मौका माफिक ठीक छबल দেবে इसलिए বলছে थोड़ा सा समझे কাজ করবেন हाँ সে তো করবই দিনের পর দিন ছোট লোকের বাচ্চা স্পর্ধারা বেড়েই যাচ্ছে না উপর পারতে দেওয়া যাবে না এবার আমাকে শক্ত হাতে টাইট দিয়ে বুঝে দিতে হবে আমি শুধু শয়তান নই আমি ব্ল্যাক কোবরা আর আমার লেজে পা তুলবে সবল তাকে খেতেই হবে আরে বাবা ওই বড় লোকের ছেলে মদ খাবে না
ওই মেয়ে মানুষ নিয়ে একটু ফুর্তি বার্তা করবে না বলে করবেটা কারা? আর ওই সালা খবরের বাচ্চা ওই বাগদে ছুরি ময়নার জন্য ওই সালা আসছে। কোথায় গেলি রে ময়না? এত ডাকছে, এত খুঁজছে, তবুও তোর সারা মিলছে না কেন রে ময়না? আচ্ছা এই বাবু, আমার মনে দেখছিস বটে? না তুই এখানে কেন? চলে এলাম গো, আমার ময়নারে খুঁজতে খুঁজতে চলে আসলো বাবু। ময়না? হ্যাঁ গো বাবু, আমার পেটি বটে, যার মুখে হাসি ছিল, এক রাস আশা ছিল, কিন্তু ওর সে আশা মিলল নাই বাবু। হারান? হ্যাঁ, এই হারান বাদ দিয়ে ওরা আশা ভাঙতে দিবে লাই। তাই তো ময়নারে খুঁজতে খুঁজতে তারা চলে আসলো বাবু। চুপ থাকিস না বাবু, বল আমার ময়না কোথায় বল? তোর ময়না মারা গেছে। এ হতে পারে লাই, এ হতে পারে লাই, আমার ময়না আমারে ফাঁকি দিয়ে চলে যেতে পারে লাই। ওই ছোট বাবু হইছে, আমার বেটিকে বিয়ে করবে বলছে। সালা ছোট লোকের বাচ্চা, কথা শুনেছ? ওই বাগদি মেয়ের সঙ্গে আমার মনিকে যা বেরিয়ে যাচ্ছে। সোনের বাচ্চা, এটা সোনাডাঙ্গার মধ্যমণি পুণ্ডেশ্বর চ্যাটার্জির বাড়ি। ভালো যাচ্ছে এখান থেকে বেরিয়ে যা। ময়না আর একবার ময়নার কথা বললে এই অসহায় মানুষটাকে শেষ করে দিবে তাই না ড্যাড? অপূর্ব অপূর্ব, তোমার চরিত্রবান ছেলের জন্য যে অসহায় মানুষটা পাগল হয়ে গেছে, আজ তাকে তুমি আগে সত্যকে চাপা দিয়া যায় না ড্যাড। আমি সব জেনে গেছি। ওঠো ওঠো হারান কাকা। রক্ত ঝরছে, আমার ময়নাকে খুঁজতে আসার অপরাধে তুই আমার রক্ত ঝরালি বাবু। চলো, তবু আমার ময়নাকে ওই ওই তো ওই তো তোমার ময়না যাচ্ছে। আমি যাবে এই সোনার আগার অলি গলি খুঁজে ওকে আমি বের করবে করবে, তবু আমি ওকে মরতে দেওয়া নাই, মরতে দেওয়া নাই, মরতে দেওয়া আরে জন্মে ও তুই তাকে খুঁজে পাবি না। তার জন্য তো তোমরাই দায়ী ড্যাড। ড্যাড, লে হালে এই যে ঘর শত্রু বিভীষণ, ড্যাড, সে যুগে বিভীষণ আমার সঙ্গে শত্রুতা করে পার পেয়েছিল, কিন্তু এই যুগে আমার সঙ্গে শত্রুতা করতে আসিস নি। তাহলে ভুলে যাব যে তুই আমার। তার সাজগুজ দেখে তো মনে হচ্ছে কোথাও বেরোচ্ছি। কোথায় যাচ্ছে সেটা নিশ্চয়ই ভালো করে জানো ড্যাড। চন্দনের সঙ্গে। চন্দন চন্দন আর চন্দন, একদম ওই নামটা আমার সামনে ধরবি না। আজ থেকে আমি ওই চন্দনের সঙ্গে তোমাকে মিশতে দেব না। মিশতে দেবেন না?
হালুয়া। তাছাড়া ওই বড়লোক বাপের ছেলে যদি মেয়ে মানুষকে ফুর্তি করতে পারে তাহলে বড়লোক বাপের মেয়ে তার সুইট বেবি বয়ফ্রেন্ড নিয়ে ওই দীঘায় বেড়াতে যেতে পারবে না কেন? আমার মেয়ে আমার কোথায় আমাকে ঠিক আছে যা। তুমি না ভীষণ ভীষণ ভালো। আরে ভালো মন্দ বুঝি বলে অনেক কিছু ভাবি মামুনি। আর এই ভাবার অবসান হবে সেদিন যেদিন আমার এই সুইট বেবিকে একটা সুন্দর সুপাত্রাতে আমি সম্প্রদান করতে পারবো। আরে আমাকে দেখো এক্ষুনি কাছে বেরোতে হবে। চলি বেবি, ওই মানে সব লে হালুয়া। তার জন্য এত ভাবনা কিসের? দেখ ভাবনা কিসের? তুমি তোমার সম্প্রদানের আয়োজন করো আমার সুপাত্র। পাবে আমায় তুমি অনুভবে, হাত বাড়ালে তুমি আমাকে পাবে। আমি আছি তোমার কাছাকাছি, পাবে আমায় তুমি অনুভবে, হাত বাড়ালে তুমি হাই ডার্লিং। সুগার ও ডার্লিং, তুমি রেডি তো? মানে তোমাকে ভালোবেসে আমার মনটা তোমাকে দিয়ে দিয়েছি চন্দন, তাতে তাতে আমি না বলতে পারি না। এই চন্দন প্রথম দিন তোমার ড্যাডির সঙ্গে তোমার কলকাতার বাড়িতে গেল, সেখানে তোমাকে প্রথম দেখলাম, চোখ পড়লো তোমার চোখে, আর মুহূর্তের মধ্যে আমি যেন কেমন হয়ে গেলাম। আর দুজন তারপর দুজন দুজনকে ভালোবেসে দুজনকে ভালোবেসে ফেললাম। তাজা বলেছো। ও হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। বলতে আছে তোমার সঙ্গে না দীঘায় বেড়াতে যেতে আনন্দে আমার মনটা দোলা দিয়ে উঠছে জানো। আর সেই দোলার শুনে মনে জেগে উঠছে কি জানো? বন্ধু মনে দুয়ার দিয়েছি ফুলে, এসেছি ফাগুন হাওয়ায়, এখন সবই দেওয়ার পালা, কিছু চাওয়া মনে দুয়ার দিয়েছি এসেছি ফাগুন হাওয়ায়, এখন সবই দেওয়ার পালা।
চন্দ্ররায় বলছি কি রামুদা আবার মা হ্যাঁ হ্যাঁ আমি এখন এসেছি চন্দন কার ফোন ছিল? আমার দেশের বাড়ি দূর থেকে প্রতিবেশী দাদার ফোন চন্দন? আমার মায়ের অবস্থা সিরিয়াস তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাবা স্বর্গবাসী হওয়ার পর থেকেই মা বাবাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে আর কলকাতায় কাজের সন্ধানে এসে সেখানে ড্যাডির সঙ্গে পরিচয় আর তারপর থেকে চন্দন আমি তো ড্যাডির একমাত্র পিয়া একমাত্র মা ছাড়া চন্দন এই চন্দ্রের পৃথিবীতে কেউ নেই পিয়া মায়ের কিছু হয়ে গেলে চন্দন না না আমি যাই পিয়া আমি যাই গিয়ে ফোন করে কিন্তু মুখটা আমার অফ হয়ে গেল কত কিছু মনে মনে ভেবেছি না প্রদীপ আছে কে আরে গৌরব দা তুমি তুমি আমায় চিনতে পেরেছো? আমি চিনতে পারছি না। তাহলে তুই প্রিয়াঙ্কা। হ্যাঁ আমি প্রিয়া আসলে ছোট বয়সে কলকাতায় পড়তে চলে গিয়েছিলে তো, তাই আমি তোমায় ঠিক চিনতে পারিনি। তা গায়ে কবে এসেছো? এই তো কয়েকদিন মাত্র এই দেখুন তখন থেকে আপনার সঙ্গে বক 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 করেই চলেছি আপনি বসুন আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে এই চ্যাটার্জি বাড়ির চা মিষ্টি এসব কুকুর বিড়ালদের জন্য নয়। দাদা এই তো কি বলছিস দাদা গৌরব দা না তোর বন্ধু বন্ধু প্রদীপ, নিচু তলায় একটা ছোট লোক এই প্রদীপ চ্যাটার্জি কখনো বন্ধু হতে পারে না। কি হলো তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা ভেতরে যা। ঠিক আছে বলছি যখন আমি এখান থেকে চলে যাচ্ছি কি আর করবেন বলুন গৌরব দা সবই আপনার দুর্ভাগ্য সত্যি সত্যি আমার দুর্ভাগ্য। 3টে বছর আমি গায়েতে ছিলাম না, তাই অনেক আশা নিয়ে ছোট বয়সের বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু কিনা আমাকে এখনো যদি আমি গলা ধাক্কা দিয়ে গেট আউট করে যাইনি। প্রদীপ, শালা বন্ধুত্ব মারতে এসেছি যার দ্বারা সব আমাকে ফাঁসলে উঠে পড়ে লেগেছে আর তাই ভাই এসেছি কিনা আসল ঘটনা জানতে। আসল ঘটনা হ্যাঁ, দাদা কাগজে যা লিখেছে তা যদি মিথ্যা হয় তাহলে আমিও চুপ করে বসে থাকবো না। গৌরব! দাদার সামনে সত্যি আমি প্রমাণ করে দেব আমার বন্ধু চরিত্রহীন লম্পট নয়, গৌরব! অন্যায় সে করেনি। গৌরব! তাছাড়া পথে নষ্ট কাকার সঙ্গে দেখা হলো, কাকাও বললেন আমাকে নাকি এবার ডেকেছেন, তাই তোদের বাড়িতে চলে এলাম। এই বাবাজি সত্যি সত্যি এসে পড়েছি ভালোই আসলে তোমাকে ডেকেছি ওই একটা সুষ্ঠু মীমাংসা করার জন্য। মীমাংসা? ওই মীমাংসাটা এক্ষুনি না হলে ওই 2 দিন বাদে তোমাদের ওই পৈতৃক সম্পত্তির ঘর বাড়ি যখন আমি আইন মোতাবেক তখন নেব। কি বলছেন কাকা? যা সত্যি আমি তাই বলছি বাবাজি। হ্যাঁ বাবা ঠিকই বলেছে। তোরাই গুরু দাদা ওদের সব সম্পত্তি আমার বাবার কাছে বন্ধ করে দিয়েছে। আমাদের সব সম্পত্তি, অথচ একবারও দাদা আমায় বলার প্রয়োজন মনে করেনি। আরে তোমাকে বললে তো তার ওই দুষ্টু বুদ্ধি ওরা পড়ে যাবে বাবাজি। আসলে এটা তো ওই তোমাকে ফাঁকি দেবার মতলব বাবাজি। কাকা, কত বুঝিয়েছি বেমুখ তোমাদের এই 2 ভাইয়ের সম্পত্তি বন্ধক দিচ্ছ দা কিন্তু টাকা পয়সা নষ্ট করো। কাকা, তা কে শোনে কার কথা? ওই গ্রামের 5 জনের নামে কুকথা লিখে পত্রিকা বের করেছে আর এখন এই টাকা চেয়েছি বলে আমাদের নামে যা তা লিখছে বলে কিনা টাকা দেবে না। ওই টাকা না দিলে আমিও ছাড়বো না। প্রদীপ, একটা দুটো টাকা নয়, সুদ সমেত লাখ ছাড়িয়ে গেছে। অতএব ওই বিমলেন্দু মুখার্জি আমাদের নামে যা ইচ্ছা তাই লিখুক, টাকা আমি আদায় করেই ছাড়বো। এ হালুয়া ছেলে আমার একেবারে না 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 প্রদীপ, ওই তোমাকে কিছু করতে হবে না, ওই যা করার আইনি করবে। ভাবতে পারছি না, আমি তার ভাবতেই পারছি না। গৌরব! খামখেয়ালি বসে সামান্য একটা উইকলি ম্যাগাজিন বের করার লক্ষ্য নিয়ে, উফ ভগবান, আমি তাকে এত বিশ্বাস করতাম, আমার সেই দাদা তোমাকে ঠকাতে চাই বাবাজি। আসল টাকা। আসলে তোমার দাদা তো
নাম্বার 1 তিলে খাচ্ছ। থামো! ভুলে যাবেন না তারা আমার গুরুজন। আমাকে না জানিয়ে পত্রিকা বের করে সাংবাদিক হবার লক্ষ্যে হয়তো পৈতৃক সম্পত্তি আপনার কাছে বন্ধক দিয়েছেন, কিন্তু তিনি আমার দাদা, তার সম্পর্কে আমি একটা বাজে কথা সহ্য করবো না। এই! বড় বড় লেকচারটা থামা। যা তোর দাদাকে গিয়ে বল এখনই টাকা না দিতে। কিন্তু টাকার অঙ্কটা যে অনেক বেশি, এতগুলো টাকা। লে হালুয়া, সেটা আমি কি করে জানবো? ওই টাকা দিয়েছি, টাকা আমার চাই। তবে হ্যাঁ, তুমি আমার ছেলের বোন, আমার ছেলের মতো। অবশ্য আমি ইচ্ছে করলে একেবারে লে হালুয়া মানে একটা মীমাংসা করে দিতে পারি। মীমাংসা? তবে হ্যাঁ, একটা শর্ত। বলুন কাকাবাবু বলুন, আপনার যে কোনো শর্ত মেনে নিতে আমি রাজি। লে হালুয়া, এই না হলে ভাই শ্রীপতি, ওই স্যারের যখন হুকুম পেয়েছি এক্ষুনি করে দিচ্ছি অগতি। কামিং বাবাজি, পার্সোনাল কানে কানে বলে। না না না, এ হতে পারে না। গৌরব তার দাদার সম্মান সম্পত্তি প্রতিপত্তি কখনো পদদলিত করতে পারবে না। তাছাড়া তাছাড়া কাল বা পরশু আমার বিয়ে। আরে বাবাজি, এই বিয়েটাই যে তোমার ওই সর্বনাশের সব। সর্বনাশের সহায়ক। 100 বার কি আছে ওই শুভেন্দু আটিছে? না আছে চাল, না আছে চুলো। তোমার দাদার হেল্লাতেই ওরা বেঁচে আছে। তাছাড়া তোমার মতো এই সোনার টুকরো ছেলে যদি ওই হিন্দি মেয়েটার সঙ্গে বিয়ে হয়, দাদার পচা আদর্শের পথে চললে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর আমার কথার মতো চললে তোমাকে একেবারে লে হালুয়া মানে তোমার ওই জীবনের রংটাই বদলে দেবো বাবাজি। চুপ করুন, চুপ করুন কাকাবাবু, চুপ করুন। আমাকে আমাকে একটু ভাবতে দিন। বাবু বাবু বাবাজি, ভালো করে বলো। কিন্তু লাইফে হ্যাপি হবার সুযোগ বারবার আসে না। না, ভুল আমিও করবো না। গৌরবকে যে দাদা বৌদি মানুষ করার জন্য দিনের দায়ে তারা পথে এসে বসবে, না না না, এ আমি হতে দেবো না। তার জন্য যদি সবরীর ভালোবাসা, কিন্তু কিন্তু সবরী যে অনেক স্বপ্ন অনেক ভালোবাসা নিয়ে বসে আছে, আমি তো তাকে, উফ ভগবান, আমি পারছি না, আমি শেষ কথা বলতে পারছি না। আমি যখন দাদা বৌদির নামে শপথ করেছি, তখন তাদের কল্যাণের জন্য আমি আমার সুখ শান্তি ভালোবাসা বিসর্জন দিয়ে গেলাম। বিসর্জন দিয়ে গেলাম। লে হালুয়া, ব্যাপারটা শোনা যেন ম্যাজিকের মতো লাগলো না। তা ওই গৌরব এখানে কি ফুসমন্দ দিলে নষ্ট হয়ে গেল? পুষ্পমন্ত্র নয় বাবাজি, এগুলো বংশমন্ত্র। ফুসমন্দ মানে? হ্যাঁ, মানে ওই গৌরবের সঙ্গে প্রিয়া মামনির বিয়েটা ফাইনাল হয়ে গেল। তাহলে চন্দন লে হালুয়া, ওই সুয়ারের বাচ্চার একদম বুদ্ধি নেই। আপাতত চন্দনকে আমি কাট করে দিই। আমি তোর বাবা, একবার ওই গৌরবকে ঘর জমাই করতে পারলে তোমার বাজিমা। আরে পায়ে ধুলো দাও বাবা, প্রদীপ পায়ে ধুলো দাও। সত্যি সত্যি তুমি মানুষ নও। তুমি একটা আসলে দেব কথা। ওই বন্ধু আমার ভগ্নিপতি, আপনাকে যে তুমি খাওয়া আজ থেকে আমি তোমাকে গড ফাদার বলে রাখবো। গড ফাদার।
শ্রীমতী আর বলতে হবে না স্যার, কিসের গান কিন্তু আমার পাকা। ওই মাছ যেন জাল ছিঁড়ে পালাতে না পারে, সেই ব্যবস্থাই আমি এক্ষুনি করছি। এমন সময় যদি আমার ওই সোনামণিকে পেতাম, কি ভাবছো শ্রীমতী? আগে ভাবছি ওই আমার সঙ্গে গৌরব বাবাজির জুটিটা ভেরি গুড হবে। হতেই হবে। এই পূর্ণেশ্বর চ্যাটার্জির সিলেকশন কখনো খারাপ হয় না। এবার ওদের বিয়েটা দিতে পারলে হয়ে যাবে একবারে অগতি গতি। সবরী দিদি আর গৌরব দাদা বাবুর কাল বিয়ে, তাই বিয়ের ভোজ খাওয়ার জন্য পেটু গোলাদের মনটা একেবারে হাইফাই হাইফাই করছে, তাই না? তা যা বলেছো দিদি ভাই, কতদিন যে বিয়ের ভোজ খাইনি, এবার তোমার বিয়েতে পেট পুরে কবজি ডুবিয়ে খাওয়ায়। তোমার প্রেমের বড়শিতে তো কাতলাটাকে বস করেই ফেলেছো, তাই বলছি এই অঘ্রানে তুমি বউ হচ্ছ, আর সামনের অঘ্রান আসতে না আসতে তোমার কোল আলো করে যেন একটা তুমি একদম অসুখ, দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি কথা। ও বৌদি, বৌদি, এক্ষুনি তুমি টের পাবে। বৌদি, ও বৌদি, বৌদি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো না ভোলাদা কি সব করছে। কি হয়েছে? আরে এত ব্যস্ত কেন? নিশ্চিন্তে যে একটু কাজ করবো তার কোনো উপায় নেই। এই শুধু বৌদি বৌদি করে চেঁচিয়ে একেবারে বাড়িতে একটা গাছ পড়ে গেল। কি হয়েছে বলো? চাচাচিকে সাজে তুমি জানো ভোলাদা কি বলছে? ভোলাদা বলছে ভালো একটা পাত্রী পেলে ভোলাদাকে বিয়ে করতো। শোনো, মিছে কথা বউ ঠাকুরন, একেবারে মিছে কথা। একেবারে সত্যি কথা। আমি বলছি কি বৌদি, তুমি না ভোলাদাকে একসাথে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এসো। একদম ভালো হচ্ছে না সবরি দিদি, একদম ভালো হচ্ছে না। জানেন বউ ঠাকুরন, আমি শুধু বলেছি এই অঘ্রানে তোমার বিয়ে হচ্ছে, আর সামনের অঘ্রান আসতে না আসতে আমি যেন মামা ডাক শুনতে পাই, বুঝেছি বুঝেছি তাই সবরি দিদি। বুঝেছি রে, বুঝেছি, আর বলতে হবে না। আরে এটা বলার কথা নয়, এটা হচ্ছে আমারও মনের কথা। বৌদি, তুমিও সায় দিচ্ছ, দেখছি তোমাকে ডাকার আগে আমি তোমার এই সেই মুখে আমাকে দুটো গালাগালি দাও, তাও শুনবো। কি বলবো আমার বলো না? আমি তোর মানে গালাগালি দিচ্ছি তোকে? হ্যাঁ? বল, আমি তোকে শুধু গালাগালি দিই, এবার আমাকে ছাড়। ছাড় বলছি, ছাড় আমাকে। আরে আমার অনেক কাজ পড়ে আছে, আমি তোর দাদা যদি জানতে পারে একেবারে বাড়ি মাথায় করে রাখবো। তবু তোমাকে আমি ছাড়বো না, কিছু নেই। বাঙালি করিস না সবারই, কাল তোর বিয়ে। আর আমাকে আর তোর অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দে। আরে শোন 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 না, আরে প্যান্ডেলে লোকজন এলে তুই চার টিফিনটা করে দিস। আরে ভোলা, তুই হচ্ছে খামারের প্যান্ডেলটা ভালো করে দাঁড়িয়ে থেকে করাবি, বুঝলি? তারপরে সন্ধ্যার সময় আমরা জোড়া বেঁধে আমরা লক্ষ্মীর পাঁচালি শুনবো। কি বললে বউ ঠাকুরন? জোড়া? জোড়াই তো, সবারই যখন বিয়ে আমাদের বউ হয়ে আসছে, তাহলে আমারও জোড়া তো, জোড়া নয় বল? জোড়াই তো। আমি এই বাড়ির বউ হয়ে আসবো, কারণ আমি তো এই মাটির মেয়ে, আর এই মাটির বাড়ির বউ হয়ে আসবো আমি। আমি মাটির মায়ের মেয়ে, আমি মাটির মায়ের মেয়ে। শাখা সিঁদুর পরে যারা, শাখা সিঁদুর পরে যারা যাই গো ধন্য হয়ে, মাটি মায়ের
আমি কলকাতায় যাই। আরে কলকাতায় যাচ্ছিস কেন? এই কেন উত্তর জানার আগে তুমি একটা সত্যি কথা বলো তো বৌদি, আমাদের পৈতৃক সম্পত্তি বসত বাড়ি কি বন্ধক দেওয়া আছে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, এর জন্য তো দাদা এখন মাথার উপরে আছে। তাছাড়া কাল তোর বিয়ে। দরকার হলে বিয়ে হবে না? বলছো না করবো? ঠিকই বলছি, আগে দাদাকে ঋণ মুক্ত করতে হবে। না না ঠাকুরপো, না, ওকে তো তুমি বলো না ঠাকুরপো, ওকে তো তোমার মানায় না। এমনিতে তোমার দাদার মাথা গরম, তারপরে কত আত্মীয় পরিচয় পাড়া প্রতিবেশী সব নেমন্তন্ন হয়ে গেছে। যদি একবার তোমার দাদা জানতে পারে তাহলে একেবারে কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বে। দাদা, কলকাতা আমাকে যেতেই হবে। যেটাই যদি হয় ঠাকুরপো, তাহলে বিয়েটা পার করে যাও। না বৌদি না, আমাকে আজই যেতে হবে। আমাকে তুই বাধা দিতে পারবে না। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, কাল সকালে আমি ফিরে আসবো। তাহলে আমাকে কথা দাও ঠাকুরপো, কাল তুমি ফিরে আসবে। বলো বলো, কি হলো? কথা বলছো না কেন? আমাকে মানে কথা দাও, মানে বলো। মানে আমি কালই ফিরে আসবো। তুমি শুধু আজকের দিনটা দাদাকে শান্ত করে রাখো। বেশ, তোমার দাদার অবর্তমানে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। তবে হ্যাঁ, আমি আমার বাড়ির ভেতরে যাচ্ছি। আর নির্মাল্য তোমার জন্য নিয়ে আসছি। তোমার থাকার অপেক্ষায় থাকলে আমার হবে না বৌদি। তাই তাই তোমার হাত ধরে বলে যাচ্ছি সবরই, ছি, ছি, ছি। তুমি কি করছো? এতে যে আমার পাপ হবে। পাপী? আমি তো পাপী সবরই, পাপ তো করতেই আমি যাচ্ছি। মানে কাল আমি ফিরছি না। তার মানে তুমি বৌদিকে মিথ্যা কথা বললে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবরই। তাই যাওয়ার সময় তোমায় বলে যাচ্ছি, তুমি আমাকে আমার জন্য তোমাকে ভাবতে হবে না। তোমার ভালোবাসার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। প্রয়োজনে তোমার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করে থাকবো। তুমি জানো না সবরই, তুমি জানো না আমি জানি, আমি সব জানি। নিতান্ত নির্ভয় হয়ে দাদার ঋণ মুক্ত করতে তুমি কলকাতায় যাচ্ছ। তবে যাওয়ার সময় জেনে যাও, দাদা ঠাকুর যে ঋণ করেছে সেই সব ঋণ কিন্তু তোমার আইন পাশ করার জন্য। দাদা আমাকে মানুষ করতে, ও ভগবান, সবই আমার বিধিলিপি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইচ্ছার বিরুদ্ধেও আমাদের মেনে নিতে হয়। তাই আজই আমিও এমনই একটি ঘটনার চক্রে পড়ে আমার ভালোবাসাকে শুভ কাজে যাওয়ার সময় চোখের জল কি ফেলতে আছি? জানি, সবই জানি, কিন্তু চোখের জল কিছু বাধা মানছে না। কেন মানবে না? তাছাড়া বিয়ে আমাদের আজকে নাই বা হলো, তবু তো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তবে যাওয়ার সময় তোমার সবাইকে তুমি আদর করবে না? বলো। পারবো না সবই, আমি পারবো না। এই হাত দুটো দিয়ে আজ আমি তোমায় বুকে টেনে নিয়ে আদর করতে পারবো না। পারবো না। কিছু দেখো না, কিছু দেখো না সবরই, কিছু দেখো না। আর দাদাকে বলো আমি তার ভাই হওয়ার যোগ্য নই। আমি ভীরু, দুর্বল, কাপুরু। তাই তাকে ফাঁকি দিয়ে চোরের মতো আমি চুপি চুপি পালিয়ে গেলাম। পালিয়ে গেলাম। আঁখি যাও, কবু ফেলো না, নিবিড় আধারে একা। আঁখি যাও, কবু ফেলো না, নিবিড় আধারে একা। মেঘারিবা যেলো না, পথ আর চেয়েছে না। চলে যায়
দেখো না তুমি আর দেখো তার ভালোবাসা হৃদয়ে আমার এই নারীত্ব হৃদয়ে বসন্তের কুসুম কলি কোনদিনও তার চরণে ঠাঁই পাবে না কবি পোড়া কপালে শহরের যে কপাল মন্দ গো বৌদি তা না হলে যাকে ভালোবেসে যাদের স্নেহ ছায়ায় আমি এতদিন থেকেছি নিজে সুন্দর একটা পবিত্র ঘরের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কি এইভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে বৌদি ভেঙে যেতে পারে না হতভাগীটা খুব মনে কষ্ট পেয়েছে কিন্তু না যেভাবেই হোক আমার ঠাকুরপোকে ফিরিয়ে আনতেই হবে এত তাড়াহুড়ো করলে কি কাজ ঠিক হয়? এই দেখো লোকা তাড়াহুড়ো করে কম্পোজ করতে গিয়ে কি তোমার চোখে জল কি হয়েছে অলকা? ঠাকুরপো চলে গেছে কলকাতায় গেছে কেন শুনবেন আমাদের জমি জমা সম্পত্তি সবকিছু চ্যাটার্জি মশাইয়ের কাছে বন্ধ গেছে শুনে কে বলেছে এসব কথা? আমি তো বন্দুক দেওয়ার সময় তো কাউকে বলেছিলাম কথাটা যেন আমার ভাই জানতে না পারে। ভেবেছিলাম ছোট্ট লেখাপড়া শিখে যখন নিজের পায়ে দাঁড়াবে মস্ত বড় উকিল হবে তখন আমাদের সমস্ত সম্পত্তি আমরা ছাড়িয়ে নেব। কিন্তু তার আগে হতভাগাটা ওগো এসব কথা এখন থাক তুমি যেভাবেই হোক আমার ঠাকুরপোকে গৌরবকে তুমি ফিরিয়ে আনার ব্যবস্থা করো স্টেশনের লোক ব্যবস্থা করো হবে মা লক্ষ্মী বিয়ে গৌরবের হবে তবে গরিব বামুনের মেয়ে সবারই সঙ্গে নয় ওই পুণ্যের সত্যটাজির মেয়ে বিয়ার সঙ্গে হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো শুভেন্দু কাকা। আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না। জানি না কাকু জানি তুমি আমার মুখের কথা বিশ্বাস করবে না কিন্তু নিজের চোখ কানবে তো নিজে অবিশ্বাস করতে পারো না। শুভেন্দু কাকা তোমার বাড়ির সামনে মনের মাথায় একটি মোটর গাড়ি দাঁড়িয়ে ছিল তাতে পূর্ণেশ্বর চ্যাটার্জি বসেছিলেন। গৌরব গিয়ে তার পাশে বসতেই ওই চ্যাটার্জি মশাই একগাল হেসে গৌরবের পিঠে হাত চাপড়ে বলল চলো বাবাজি আজকের লগ্নে তোমার বিয়ে হবে। বিয়ের প্যান্ডেল
কিভাবে হবে তোমাকে দেখতে ডাকছে দা ঠাকুর। আর ওই গোপাল আর শ্যামল তোমার ফর্দ অনুযায়ী সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। ওগুলো সব গায়ের মানুষদের মিলিয়ে দেবে। দা ঠাকুর, প্যান্ডেল বানানোর পর প্যান্ডেল ভেঙে নিয়ে যেতে। তুমি কি বলছো দা ঠাকুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি না রে ভোলা, বুঝবি না দা ঠাকুর। এই অত বাক্য দাদার মুখের ব্যথা তুই তোরা কেউ বুঝবি না। বাবু, যে গৌরবকে নিয়ে আমার গর্ব অহংকার ছিল, সেই গৌরব আমার বুকটা ভেঙে খান খান করে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছে রে ভোলা। বউ ঠাকুর, তুমিও কাঁদছো? চতুর্থী কাকা যেন পাথর হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বলো তো। আর কি হবে ভোলা? ওই গৌর সবরীর বিয়ে হবে না। এই সবই আমার পোড়া গোপাল। আমি শুধু বাবা হতে পেরেছি, কিন্তু কিন্তু ওই মেয়েদের সুখের ঘর কোনোদিনও বেঁধে দিতে পারলাম না। কোনোদিনও বেঁধে দিতে পারলাম না। চতুর্থী কাকা, বউ ঠাকুরন, এ কথা কি সত্যি? ওদের কি বিয়েটা হচ্ছে না? কি করে হবে রে ভোলা? কি করে হবে? আমার যে ছোট মান সম্মান সব ডুবিয়ে দিয়ে বড় নৌকায় পা রেখেছে। আর কার বিয়ে হবে রে ভোলা? বউ ঠাকুর, কার বিয়ে হবে? ও ঠাকুর, তোমার কাছে আমরা কি পাপ করেছিলাম? আমি তো ওই আমার ছোট আমার ঠাকুরপো আমার গৌরবের কথা ভেবে আমরা সব স্বাচ্ছন্দ্য আমরা সব বিসর্জন দিয়েছি। তাহলে আজ কেন আমার ঠাকুরপো মিথ্যে কথা বলে গিয়ে বড় লোকের জামাই হতে গেল? বলো ঠাকুর, বলো কেন কেন কেন? বউ ঠাকুর, জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা। কৃপা করো তুমি প্রভু, ওগো নারায়ণ। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা। কৃপা করো তুমি প্রভু, ওগো নারায়ণ। তুমি নারায়ণ শ্রীমধুসূদন, কৃপা করিয়ে এবার দাও দর্শন। কৃপা করিয়ে এবার দাও দর্শন। দেখা দাও, দেখা দাও, দেখা অনুমতি, খুব যে খুশি খুশি মনে হচ্ছে গো। সোনামণি, হ্যাঁ আমি চলে এলাম গো, চলে এলাম। তোমাকে ছেড়ে আমাকে একা একা থাকতে একদম ভালো লাগে না। তাই তো তোমার প্রেমের টানে আমি চলে এলাম গো। জানো, তোমার সঙ্গে আমার ইয়ে হওয়ার পর থেকে আচ্ছা তাই কি আমার মুখে তাই বলছি, তুমি বলবে কি গো? আমারও তো সে একই দশা। আমার এই শীতে মাথা ছাড়া কি থাকা যায়? তাই সত্যি, তাই আমি চলে এলাম গো। আমি চলে এলাম গো। তাই দেখো, আমি নয়
তোমার ভালোবাসা দিব্যি দিয়ে বলছি। হ্যাঁ গো, কবে তুমি আমার সত্যি সত্যি পতি হবে গো? আজই হবো, আজই? এক্ষুনি হোক। এক্ষুনি? সব কাজে কখন দেরি করতে নেই। আচ্ছা, হ্যাঁ, তোমাকে নিয়ে এক্ষুনি ওই মোটর সাইকেলে কলকাতায়? সেখানে তোমার কি আছে গো? মানে স্যার আছে, মানে আমার বস। হ্যাঁ, বস? এই সোনাডাঙ্গার সেরা ধনী এখানপুরা স্কুল কমিটির প্রেসিডেন্ট। তার উপরে ওই কলকাতাতে ভেরি বিগ হাউস আছে। হ্যাঁ, বড় বড় বাড়ি আছে না, ছাই আছে। সোনামণি, না বাবু, আমি একটু সমস্ত মেয়ে মানুষ, তোমার মতো মেলছে পারলেই পড়বো না। তার চেয়ে বড় অন্য পুলিশের হাত ধরে চলে একদম মটকা গরম করবে না বলছি। ও ভূপতি, আমি তো তোমার আসল আমি থাকতে অন্য কোনো পুরুষের টক মুখে আনবে না বলছি। আমাকে ম্যারেজ করলে হ্যাঁ। queen হয়ে থাকবে। ও বাবা, রানী। হ্যাঁ, আমার নিজের লোক, আচ্ছা, তাই বলছি। এ আমার বসে হ্যাঁ, নব্বই পয়সা আছে। তাই? আর তুমি যদি আমার হ্যাঁ। গলায় ঝুলো, আমি ঝুলবো কি গো? আমি তো ঝুলেই আছি। একবার যখন তুমি সত্যি কথা বলেছো, তোমাকে এমন হাল করে করবে आज हमें गद्दारीर फैसला करबे हमारे धोखा देने का। अरे नस्कर जी, वो चटर्जी साहब का कहाँ मिलेगा? सरस्वती होटल। हैं? ऐसा लगाते आप लोग वो दिन प्रदीप बाबा আমাকে ধোকা দিয়ে বুড়বাক বানিয়েছে। I mean black। हाँ, वो दिन प्रदीप बाबू के एनर्जी में चरस नहीं था, चरस का भी दूसरा कोई चीज था। বলছেন কি? साथ बोलছে और दो नंबर व्यवसाय हमें भी करे, अगर हमारे साथ कोई दो नंबरी करबे तो हम ही तक छोड़बे ना। तुम इतना છો? বলবি না, তোর মতো ওই ঘাটের মোড়ে যখন বিয়ে হবে না, আর তোর বয়স যখন ওই পেট হবে, ছেলে না আর ছেলে পেলে কি বলবো জানো? रंग बरसे भीगे चुनरी वाली, रंग बरसे बरसे
কিন্তু না, কিছুতেই আমি গৌরবকে স্বামী বলে মেনে নিতে পারবো না। আমার বোন না। না না, এসব তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এ আমি মানতে পারবো না। কি মানতে পারবে না? তোমার ড্যাডির শর্ত। শর্ত? হ্যাঁ, দাদা বৌদিকে ঋণমুক্ত করতে আমি তোমাকে বিয়ে করেছি, তাই বলে ঘর জামাই থাকা আমার পক্ষে একেবারে সম্ভব নয়। জামাই হয়ে শ্বশুর বাড়িতে তুমি থাকতে পারো কেন? আমি তো তাই বলতে চাইছি প্রিয়া। তাছাড়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বিয়ে যখন তোমায় আমি করেছি, তখন তোমায় নিয়ে আমি ওই সোনাডাঙ্গাতেই ফিরে যাবো। আমি কি যেতে মানা করেছি? আসলে তোমাদের কথা ভেবেই না, ঘর জামাই হয়ে গৌরবের এখানে থাকাটা সম্ভব হবে না। পিয়া প্রিয়া, প্রিয়া এখন তোমার স্ত্রী, তাই ওই মুখার্জি বাড়ির কুলপত্নী। তাই আমি এখানে থাকতেও চাই না, কারণ কারণ নারী জীবনের স্বামী সংসার হলো তীর্থক্ষেত্র। সেই তীর্থক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাবো প্রিয়া। জানি জানি তুমি আমাকে মন থেকে মেনে নিতে হয়তো পারছো না। তুমিও কি শহরের কথা ভুলে গেছো? প্রিয়া, ভুলতে পারোনি, আর ভুলতে হয়তো কখনো তুমি পারবে না। কিন্তু ওই বাস্তবটাকে মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিকই বলেছো প্রিয়া। দাদা বৌদিকে না জানিয়ে তাদের অমতে বিয়ে করে সত্যি আমি অনুতপ্ত। হ্যাঁ, যে দাদা বৌদি আমার জীবনের জীবন্ত জাগ্রত দেবতা, আমার বাবা মা, তাদের অমতে বিয়ে করে আমি ভুল করেছি। আমি গৌরবের বিয়ে হলো, দাদা বৌদি তারা কেউ জানলো না, তাদের আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য আমার হলো না। কিন্তু তাদের ভুলে এখানে ঘর জমাই থাকা, না না না, আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয়। আরে আমি তো ভালো বুঝি। তাছাড়া ওই বিমুখকে আমি জানি, দেখ, সে বিয়ে কিছুতেই মেনে নেবে না। তাহলে আমাকে এইভাবে বিয়ে দিয়েছিলে কেন? দেখ পিয়া প্রিয়া, প্রিয়াকে তুই ছোট থেকে শিক্ষিতা আধুনিক করে গড়ে তুলেছো বাবা। তাই ছোট থেকে আমাকে যেভাবে চলতে শিখেছো আমি সেই পথেই চলেছি। কিন্তু কিন্তু তুমি যেভাবে আমার ভালোবাসাকে পিয়া তোমার স্মৃতিতে সিঁদুর হাতে শাখা জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা তুমি করো না, আমি কিছুই বলতে পারবো না। শুধু এইটুকুই জেনে রাখো চন্দন, স্বেচ্ছায় আমি তোমার ভালোবাসাকে খুন করিনি, আরে স্বেচ্ছায় আমি খুন করতেও চাইনি। তুমি এখানে এসেছো কেন? জবাব চাইতে। জবাব? হ্যাঁ জবাব। মিথ্যে প্রতিশ্রুতির প্রবঞ্চনার জবাব। চন্দন ঘটাবেন। কেউ আসেনি, আমি আগে দিয়ে করেছিলাম। যেদিন থেকে পিয়ার সঙ্গে আমাকে মিলামেশা করতে বাধা দিয়েছিলেন, চন্দন কিন্তু আপনি চাকরি বলেছিলেন স্যার, আপনার কথা মতো কাজ করলে আমাকে আপনার জামাই বানাবেন। আরে করবো না তো একবারও বলি, আমি তো তোমার কথা ভেবেই। আমার সাথে তেমন অনেক নাটক করেছেন, আর নাটক করতে হবে না। চন্দন চন্দন রায় এতদিন আপনার হুকুমে পাপ পুনে তোয়াক্কা না করে একটার পর একটা কালো মাসের সঙ্গী হয়েছে, কিন্তু আজ থেকে আর নয়। আজ থেকে আপনার এই সব চোখ ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। দাও। আমার সংসার ত্যাগ করলে আমি যে তোমাকে একেবারে লে হালুয়া মানে পৃথিবী থেকে বিদায় করে দেবো। এই পূর্ণেশ্বর চ্যাটার্জির দলে যে একবার ঠকে সে যে দল ছাড়তে পারে না, তুমি সেটা ভালো করে জানো। আজ বেইমানি যে করে তাকেই আমি একেবারে লে হালুয়া করে ওই গডের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। আমার সঙ্গে চাই করার শাস্তি মৃত্যু। বোকা, একদম বোকা। আরে এই পৃথিবীতে ঘর বাড়ি ধন সম্পত্তি কত হাত বদল, দেখেন ওই সেকেন্ড হ্যান্ড বউ নিয়ে পিয়াকে তুমি সময়েই পাবে।
আর নাটক জমার আগে তুমি যদি আমাকে আমার সাথে বেইমানি করার চেষ্টা করো তাহলে একেবারে তোমাকে আমি হালুয়া বানিয়ে দেবো। কথাটা মনে রেখো। ও তার আঁচলে ওই ছোট্ট থেকে যে আমার ঠাকুরপো বেড়ে উঠেছে, তাই আমাকে মিথ্যে কথা বলে গেলেও আমার মন বলছে ও ছোট ছোট ঠিক ফিরে আসবে, ছোট ঠিক ফিরে আসবে। বউ ঠাকুরন, বউ ঠাকুরন, কিরে বলা, কেমন করে চিৎকার করছিস কেন বলবো? বলছি শাক বাজাও, উলুধ্বনি দাও, ভালো করে বরণ ডালাটা সাজাও। ছোট দাদা বাবু হ্যাঁ, ছোট দাদা বাবু। নতুন বউ নিয়ে এ বাড়িতে আসছে। বাড়ি ফিরছে? হ্যাঁ, একটু ছোট বাড়ি ফিরছে? হ্যাঁ। এই ভোলা বললো ছোট বাড়ি। ওই তো দেখো। হ্যাঁ বৌদি, সেদিনে অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমাকে তুমি ক্ষমা করো বৌদি। আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ করি ঠাকুরপো, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আমাকে আমাকে তোমার পায়ে ঠাঁই দিবি না দিদি? এভাবে ছোট হয়ে দিদি, তুমি যে আমার ছোট বিয়ে করে বউ দিদি, হ্যাঁ, যে আমার বাড়ির গৃহলক্ষ্মী। এই ভোলা, এই ভোলা। আর বলতে হবে না, দাদা ঠাকুর ওই ছাপাঘরে কাজ করছে, আমি এক্ষুনি তাকে খবর আমি পেয়ে গেছি ভোলা। দাদা ঠাকুর, দাদা, তুমি আমাকে চুপ! তুই আমাকে দাদা বলে ডাকবি না। আমাকে না জানিয়ে বিয়ে করে বউ আনার সাহস তোর হলো কি করে? ভুল তো মানুষই করে গো, ভুল তো মানুষই করে, তাই তুমি ওদেরকে ক্ষমা করে দাও। না, বলো না দাদা ঠাকুর, না বলো না। এমন বিয়ে তো এ যুগে কতই হচ্ছে, তাই আমি বলছি তুমি এই বিয়েটা মেনে নাও। ভোলা, দাদা ঠাকুর, আমাদের বাড়ির ব্যাপারে তুই একদম মাথা গোলাবি না। দাদা ঠাকুর, এ সংসার আমার, ভালো মন্দ আমি বুঝবো, তুই আমার আশ্রিত। দাদা ঠাকুর, তাই পরগাছার মতোই তুই পরগাছাই হয়ে থাকবি। কি বললে, কি বললে দাদা ঠাকুর? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, সত্যিই তো আমি সংসারের কি, আমি তো তোমাদের আশ্রিত বরগাছা, তোমাদের ছাড়াতে এই সংসারে পড়ে আছি, তোমারা দুটো কে বেঁচে আছি। এটাই তো আমার কাছে এই বলা তোমাদের সবাইকে আপন করে ফেলেছে, তাই তো আমি ভুলে গিয়েছিলাম আমি তোমাদের কেউ নই, আমি তোমার ভোলা, ভোলা, এই ভোলা, ভোলা। ভোলাকে কি এইভাবে কথাগুলো না বললে হতো না? ভোলা আমাদের বাড়িতে আজ কতদিন আছে, তাকে তুমি কি বলবে? ঠিকই বলেছি। কি হলো, ওরা এখনো বউ নিয়ে দাঁড়িয়ে আছিস? যা, চলে যা আমার সামনে থেকে, তোদেরকে আমি সহ্য করতে পারি। কেন দাদা কেন? আমি কি আপনার সংসারের বউ আর যোগ্য হইনি নাকি? নাকি আমি 1977 মেয়ে বলে আমাকে এই বাড়ির বউ বলে মেনে নিচ্ছেন না? দিদি, বুঝিয়ে বলুন না দিদি, বুঝিয়ে বলুন না, এই বিয়েতে তোমার দেওয়ারের কোনো দোষ ছিল না। তুমি অন্তত একবার আমার কথাটা শোনার চেষ্টা করো। কি শুনবো তোর কথা? কথাগুলো মিথ্যে সাজানো গল্প, যে কিনা আমার শিক্ষা আদর্শকে অপমাননা করতে পারে।
মাতৃসভা বৌদিকে মিথ্যে কথা বলে নিজের স্বার্থে বড় লোকের জামাই হতে না দাদা না, এ তোমার ভুল ধারণা। প্রিয়াকে আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমাদের মঙ্গলের জন্য। হ্যাঁ দাদা হ্যাঁ, এই সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য আমি আমার সুখ শান্তিকে বিসর্জন দিয়েছি। তুমি তুমি বিশ্বাস করো বৌদি, তোমাদের ফাঁকি দিয়ে কলকাতায় গিয়ে এক মুহূর্তের জন্যও আমি শান্তিতে থাকতে পারিনি। সবসময় অনুশোচনার আগুনে আমি জ্বলে পুড়ে মরেছি। তাই বিয়ের পরেই আমি এখানে এসেছি দাদা। যে পায়ে এসেছিস সেই পায়েই চলে যা। রাগো না, এভাবে তুমি ছোটকে তাড়িয়ে দিও না। আমি তো এই ছোটকে ছেড়ে থাকতে পারবো না। বৌদি, তাছাড়া এই তো এখনো ছোট, না বুঝে ভুল করে ফেলেছে, তাই বলে তুমি ওকে তাড়িয়ে দেবে? না, না। দেব 100 বার দেব। যে স্বার্থের ছুরি দিয়ে স্বার্থপরটা আমার বুকটা ভালা ভালা করে দিয়েছে, সবারই মতো একটা নিষ্পাপ মেয়েকে তার জীবনটা নষ্ট করে দিয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তোমার সম্পর্ক না থাকলেও ছোটকে ছেড়ে আমি থাকতে পারবো না। ছোট আর ছোটর বউ এই বাড়িতেই থাকবে। বড় বউ, তুমি আমার কথার অবাধ্য হলে তুমি আমার মরা মন লাগবে। বৌদি, না, এত বড় দিব্যি তুমি আমাকে দিতে পারলে বৌদি, না। তুই আমাকে আর ওইভাবে ডাকিস না। সন্তানের চেয়ে নারী জীবনে স্বামী হলো অনেক অনেক বড় ঠাকুর। তাই তো আমি চোখের জল ফেলে এই কাঁদতে কাঁদতে আমি বলে যাচ্ছি, এই গায়ের মাটি আর এই মায়ের আঁচল তুই চলে যা, তুই চলে যা। প্রিয়া এক বুক আশা নিয়ে এখানে এসেছিল, ভেবেছিল এই সংসারটাকে সত্যিকারের মন্দির করে তার যখন আমি পারলাম না, তখন আপনার এই আদর্শের মন্দিরকে আমি কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে দেব না, কিছুতেই না। চলে এসো যাচ্ছি। তবে কাজটা তুমি ভালো করলে না দাদা। গৌরব, এতই যদি তোমার নীতি জ্ঞান, তাহলে দু ভাইয়ের সম্পর্কে বলতে গিয়েছিলে কেন তুমি? কোন আদর্শের নীতিতে? গৌরব, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যাবে না দাদা। আজ বুঝেছি তুমি আমার সৎ ভাই বলেই আমার উপর সারা জীবন খবরদারি করেছো। কেন কিন্তু কেন? তোমার কথা শুনে আমায় চলতে হবে, তোমার দেখানো পথে আমায় হাঁটতে হবে, তোমার মতো মেয়েকে আমায় বিয়ে করতে হবে। তোমার খেলার পুতুল। তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। ওই জন্য মারলাম। না না, আমি কি করলাম? যে ভাইকে আমি এই হাত দিয়ে কোলে শুনেছি, যে ভাইকে আমি খাইয়ে দিয়েছি, আর সেই হাত দিয়ে সেই ভাইকে আমি মারলাম। আসলে আমি তো তোর সৎ ভাই, তাই তোকে মেরেছি। দাদা, ওরে মা আমাদের আলাদা হলেও বাবা তো একজন,
ছোট্ট মাকে আমি কথা দিয়েছিলাম। আমাকে কোথা দেবি মু? আমি মরে গেলে আমার গৌরবকে অনাথ করে দিবি না, ওকে মানুষের মতো মানুষ করে তুলবি। কোথা দে, কোথা দে বলছি। সেই ছোট্ট মার কথা রাখতে আর দায়িত্ব পালন করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম আমি সত্যিকারের তোর সৎ ভাই। তাই এইভাবে তোর উপর শাসন করা আমার সাজে না। না না, সাজে না, একেবারে সাজে না। সোজা কথা শুনে রাখো দাদা, তোমার খবরদারি আমি সহ্য করবো না। হ্যাঁ গৌর, এই মুখার্জি বংশের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি নিজেকে আর তুমি কিনা তাকে ছি, ছি দাদা, ছি। তোমাকে দাদা বলতে আজ আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা, ঘৃণা হচ্ছে, ঘৃণা। ছোট, ওরে ছোট সত্যি সত্যি চলে গেল। যাওয়ার সময় কি বলে গেল? আমাকে আমাকে দাদা বলে ডাকতেও কি না। খবর বাবু, এমন টাটকা তাজা খবর থাকতে তুমি খবরের জন্য ছুটে বেড়াচ্ছ। চাপু, এই স্বার্থপর সংসারের খবর আমার মতো হতভাগ্য দাদারে সামনে তুলে ধরো। সহস্রধারার বুকের রক্ত ঝরিয়ে যে ভাইকে খবর বাবু মানুষ করেছিল, আজ তার কাছে কিনার পাত্র। তাকে দাদা বলে ডাকতে ঘৃণা।